দ্বিতীয় অধ্যায়ে। তাহলে কোন বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটির স্মরণ ঘটে তাহলে বল ও বলের দিকের স্মরণের গুণফলকে কাজ বলে। তাহলে কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হবে, বস্তুটির স্মরণ ঘটবে বা অতিক্রান্ত দ্রুত, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দ্রুতকে স্মরণ বলে। বল প্রয়োগ করা হলে বস্তুটির যদি স্মরণ ঘটে তা বল ও বলের দিকে স্মরণের গুণফলকে কাজ বলে। আমরা একটা চিত্র এঁকে দেখাই। ধরো এটা একটা বস্তু, এটার ভর m, এই বস্তুটার উপর বল প্রয়োগ করা হলো, বলকে সাথে F দিয়ে প্রকাশ করা ফোর্স। বল প্রয়োগ করা হলো, বস্তুটির বলের দিকে স্মরণ ঘটলো S, বস্তুটা এখানে চলে আসলো, এটা হচ্ছে স্মরণ। স্মরণ মানে অতিক্রান্ত দূরত্ব। তারপর বস্তুর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির বলের দিকে স্মরণ ঘটে তাহলে বল ও বলের দিকের স্মরণের গুণফলকে কাজ বলে। কাজকে যে W দিয়ে প্রকাশ করা হয়, বল আর বলের দিকে স্মরণ, এই দুইটার গুণফলকে বলা হয় কাজ। তো W=Fs। তাহলে অধ্যায়টার একটা সূত্র আমরা পেয়ে গেলাম, কাজ নির্ণয়ের সূত্র W=Fs। W=Fs পেয়ে গেলাম। এখন বলের একক নিউটন আমরা জানি আর স্মরণের একক মিটার, তাহলে কাজের একক দাঁড়াচ্ছে নিউটন মিটার। তাহলে আমরা কাজের একক পেয়ে গেলাম নিউটন মিটার। আমরা জানি সবাই বলের একক নিউটন আর স্মরণের একক মিটার, তাহলে কাজের একক আমরা পেয়ে গেলাম নিউটন মিটার। এই নিউটন মিটারকে বলা হয়েছে জুল। এই নিউটন মিটারকে বলা হয়েছে জুল। তাহলে 1 জুল কাকে বলে, 10 জুল কাকে বলে, এরকম আমাদের পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা 1 জুলের সংজ্ঞা দিই। কোন বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, বস্তুটির বলের দিকে যদি 1 মিটার স্মরণ ঘটে, তাহলে বল প্রয়োগ করলাম 1 নিউটন, স্মরণ ঘটলো 1 মিটার, তাহলে যে পরিমাণ কাজ পাওয়া যাবে তাকে বলা হয় 1 জুল। কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির যদি বলের দিকে 1 মিটার স্মরণ ঘটে তাহলে যে কাজ পাওয়া যাবে তাকে বলা হবে 1 জুল। এখন যদি তুমি 10 জুলের সংজ্ঞা দিতে চাও, কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির বলের দিকে 10 মিটার স্মরণ ঘটে তাহলে যে পরিমাণ কাজ পাওয়া যাবে তাকে বলা হবে 10 জুল। অথবা কোন বস্তুর উপর যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয়, বস্তুটির বলের দিকে যদি 1 মিটার স্মরণ ঘটে, 10 নিউটন বল 1 মিটার স্মরণ, তাও হবে 10 জুল। এইভাবে যে কোনো জুলের সংজ্ঞা দেওয়া যেতে পারে। কেউ যদি বলে কোন বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির বলের দিকে যদি 5 মিটার স্মরণ ঘটে তাহলে যে পরিমাণ কাজ পাওয়া যাবে তাকে বলা হবে 10 জুল, তাও হবে 2 নিউটন 5 মিটার, 5 দুগুণা 10। এইভাবে যে কোনো জুলের সংজ্ঞা দেওয়া যেতে পারে। এভাবে আমরা যে কোনো জুলের সংজ্ঞা দেব। তাহলে কাজের একক নিউটন মিটার বা জুল। আমাদের বহুপদী নৈমিত্তিক হিসেবে এসেছে কাজের একক কোনটি? 1 নিউটন মিটার, 2 জুল, 3 ওয়াট। ক 1, খ 1 2, গ 1 3, ঘ 1 2 3 এরকম বহুপদী নৈমিত্তিক এসেছে। জানতে হবে কাজের একক নিউটন মিটার, জুল। তবে কাজের একক আরেকটা আছে, সেটা আমরা পড়াবো, পরে বলবো। নিউটন মিটার, জুল। এটা হয়ে গেল। বস্তুটা স্মরণ ঘটছিল বলের দিকে, বল যেদিকে প্রয়োগ করা হয়েছে সেই দিকে স্মরণ ঘটছে। এই দীপু একবার জয়েন করছিল, আবার ছুটে গেছে। এখন নেট কানেকশন দুর্বল হওয়ার কারণে এরকম হচ্ছে মনে হয়। আজকে একটু নেট কানেকশনটা প্রবলেম দিচ্ছিল সকাল থেকে। আচ্ছা আমরা দেখি। সব সমস্যা নেটের প্রবলেম। আমি নেট অপারেটরকে ফোন দিয়েছিলাম, তা ওখান থেকে বললো যে স্যার আগে নেট কানেকশন ছিল যদি 10টা বাসায়, এখন হয়ে গেছে 100টা বাসায়, সব টিচাররা নিয়ে নিয়েছে।
আমাদের যে ক্যাপাসিটি তার চেয়ে বেশি কানেক্ট দিতে হচ্ছে, বেশি কানেক্ট দিতে গিয়ে অনেক চাপ পড়ে গেছে, এভাবেই চলতে হবে। ওকে, এখন আমরা যাব, আমরা একটা জিনিস ভুলে গেলাম, সেটা হচ্ছে কাজের মাত্রা। কাজের মাত্রা, কাজের একক আমরা বলেছিলাম, এখন কাজের মাত্রা বলতে হবে। কাজের একক ছিল নিউটন মিটার বা জুল। কাজের মাত্রা, মাত্রাটা আমরা ফিজিক্সের প্রথম অধ্যায়ে পড়েছিলাম। মাত্রা কি জিনিস? কাজের মাত্রা হবে বলের মাত্রা আর সরণের মাত্রা গুণ করলে কাজের মাত্রা। বলের মাত্রা হচ্ছে এম এর 3/2, এটা হচ্ছে বলের মাত্রা, ইন্টু সরণের মাত্রা হচ্ছে এল, এটা গুণ করলে পাওয়া যাচ্ছে এম এল স্কয়ার 3/2, এটা হচ্ছে কাজের মাত্রা। এই নৈমিত্তিক হিসেবে এসেছে কাজের মাত্রা কোনটি, তখন যদি তুমি বলতে পারো এটা কাজের মাত্রা, তাহলে কাজের মাত্রা জিনিসটা আমরা জানলাম, কাজের একক জানলাম, কাজের মাত্রা জানলাম। আমরা সূত্র পড়েছি একটা এখন পর্যন্ত, W = Fs। তাহলে W = Fs, F = ma, এটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে আসছি। তাহলে ms হতে পারে কাজের সূত্র, এটাও একটা কাজের সূত্র। যদি বস্তুর উপরের দিকে উঠানো হয়, সরণ যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে বা অভিকর্ষ বলের দিকে কাজ করে, তাহলে এ বিকল্প তখন লেখা হয় mg, m এর পরিবর্তে লেখা হয় mg, আর s এর জায়গায় লেখা হয় h, W = mgh, এটা হতে পারে। এটা নির্ভর করবে সরণ যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে বা অভিকর্ষ বলের দিকে হয়, তখন ত্বরণ আবার অভিকর্ষ ত্বরণ ইউজ করতে হয়, তাই এর জায়গা হবে g, তখন দূরত্বকে আবার s এর পরিবর্তে h ব্যবহার করা হয়, তাহলে W = mgh। তাহলে আমরা কাজের তিনটা সূত্র আপাতত পেয়ে গেলাম, W = Fs, W = ms, W = mgh, কাজের তিনটা সূত্র আমরা পেয়ে গেলাম। এরপরে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, বস্তুটি বলের দিকে যদি সরণ না ঘটে, থিটা কোণে অন্য দিকে সরণ ঘটে, তাহলে কি ঘটবে? ধরি এটা একটা বস্তু, এটা ভর m, বস্তুটা বল প্রয়োগ করা হলো a, বস্তুটা বলের দিকে এই দিকে সরণ না ঘটে বস্তুটা গেল এই দিকে থিটা কোণে, বস্তুটা থিটা কোণে এই দিকে গেল, এই দিকটাই কিন্তু ধরা হবে না। কাজের সংজ্ঞায় বলা হয়েছে কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল ও বলের দিকে সরণ ঘটে, এটা বলের দিক তো এই দিকে, সরণ ঘটছে তো এই দিকে, তাহলে এই সরণটা এখন আমাদের খুঁজে বের করতে হবে। তখন করতে হবে কি, এই যে দিকে যত দূর গেছে সেখান থেকে লম্ব টানতে হবে, লম্ব টানলে আমরা যে এই দূরত্বটা পাবো, এটা বলের দিকের সরণ, এটা সরণের উপাংশ বলে। উপাংশ শব্দটা আমরা ইউজ করতেছি না, আমরা শুধু বলতেছি এইটাই বলের দিকের সরণ, গেছিল এই দিক, কিন্তু এটা বলের দিক না, বলের দিক তো এই বরাবর, এটা বলের দিকের সরণ। এই মানটা আমাদের বের করতে হবে। যদি এই মানটা s হয় আর এইটা যদি x হয়, ধরে নিলাম এটা x, এটা আমরা জানি না, এটা জানি না কত দূর গেছে সেই দূরত্বটা আমরা জানি, তাহলে আমাদের কাজ W = F * x, x তাহলে হলো fx, কিন্তু x মান জানি না, আমরা জানি এটা, এই x s কোণ থিটা, এই তিনটা জিনিস ব্যবহার করে আমরা x এর মান বের করতে পারি। তোমরা অলরেডি ত্রিকোণমিতির অঙ্ক করে আসছো, ওই যে tan cos sin এগুলো অঙ্কগুলো করে আসছো, সেখানে তোমরা করে আসছো ভূমি বাই অতিভুজ = cos থিটা, x টা ভূমি, s টা অতিভুজ আর এটা লম্ব, তা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ = cos থিটা, এটা তোমরা পড়ে আসছো, পরে আসার কথা অঙ্কে ভূমি বাই অতিভুজ = cos থিটা, তাহলে ভূমি কি আসতেছে s cos থিটা।
দেখো এই জিনিসটা তোমরা পড়ে এসেছো ত্রিকোণমিতিতে, তোমাদের পড়ার কথা। হ্যাঁ, ভূমি বাই অতিভুজ ইকুয়াল cos থিটা, তাহলে ভূমি ইকুয়াল s cos থিটা, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম s cos থিটা। এখন আমরা এখানে x এর মানটা বসিয়ে দেই, তাহলে f s cos থিটা, তাহলে cos ইকুয়াল w ইকুয়াল f s cos। আমরা আরো একটা সূত্র পেয়ে গেলাম, এটা 4 নম্বর সূত্র, w ইকুয়াল f s cos থিটা। আমরা 4 নম্বর সূত্রটা এখানে লিখে দেই, w ইকুয়াল f s cos। এটা কখন এই সূত্র ইউজ করব? যখন বল যে দিয়ে প্রয়োগ করা হয়েছে সেদিকে বস্তুটির সরণ ঘটে নাই, সরণ ঘটছে থিটা কোণের কোন দিকে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। যখন আমাদের থিটা কোণ দেওয়া থাকবে তখনই এই সূত্রটা ইউজ করতে হবে। এখন f ইকুয়াল টু ma, তাহলে এখানে আমরা ma ও বসাইতে পারবো, তাহলে w ইকুয়াল ma s cos থিটা, ma s ও বসানো যেতে পারে, তাহলে আমরা ওটা লিখতেছি না। এখন আমরা এই যে সূত্র w ইকুয়াল f s cos থিটা, এখানে w কাজের মান থিটার উপর নির্ভরশীল, থিটা যত বেশি হবে না ছোট হবে তার উপর ভিত্তি করে w এর মান হবে কাজ বেশি না কম, কখন কাজ সর্বোচ্চ হবে, কখন কাজ সর্বনিম্ন হবে, কখন কাজ শূন্য হবে, এই বিষয়গুলো নির্ভরশীল হবে থিটার উপর। থিটা কত তার উপর ভিত্তি করে কাজ নির্ভরশীল, কাজের মান কত হবে। এখন আমরা থিটাটা বসিয়ে দেব, এইটুকু মুছে ফেলি, ছবিটা থাক। দেখো যদি থিটা ইকুয়াল 0 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল 0 ডিগ্রি, থিটা ইকুয়াল 0 ডিগ্রি মানে বল যেদিকে প্রয়োগ করা হয়েছে বস্তুটি সেই দিকেই গেছে, বল এইদিকে বস্তুটাও এইদিকে, তাহলে এর মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, আর দুটাই তো লেগে গেছে একই রেখা বরাবর, তাহলে তখন থিটা হবে 0 ডিগ্রি। আচ্ছা বল যেদিকে বস্তু সেদিকে গেছে, তাহলে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয় তাহলে w ইকুয়াল হবে f s cos 0 ডিগ্রি। cos 0 মান হচ্ছে 1, তাহলে আমরা এটা মান 1 বসিয়ে দেই, তো 1 বসালে f s 1 সমান সমান f s। তার w মান আমরা এই cos যখন 0 ডিগ্রি তখন w মান আমরা সর্বোচ্চ পাবো f s, এটাই কাজের সর্বোচ্চ মান। cos কেন সর্বোচ্চ মান এটা হয়? কারণ থিটার মান কখনো 1 এর চেয়ে বড় হয় না, এই 1 আসছে না, থিটা মান 1 এর চেয়ে ছোট হয়। থিটা মান কি হয় যত ডিগ্রি নাও না করো, থিটা মান হবে -1 থেকে 1 বা এর চেয়ে বড়, +1 এর সমান বা ছোট, এইগুলো থিটা মান হয়। -1 থেকে +1 এর মধ্যে থিটা মান থাকে, এটা মনে রাখতে হবে। এই কথাটা তোমাদের ত্রিকোণমিতিতে এইভাবে বলা আছে, -1 এরকম থিটা এরকম মনে আছে সম্ভবত, অর্থাৎ থিটা সবসময় -1 এর চেয়ে ছোট, বড় অথবা সমান, +1 এর চেয়ে ছোট অথবা সমান, এইটুকুর মধ্যে নির্ভরশীল থিটার মান। তাহলে থিটা সর্বোচ্চ মান 1, তাহলে 1 পেয়েছি, তাহলে কাজটা হবে সর্বোচ্চ। তাহলে যদি প্রশ্ন আসে কাজ কখন সর্বোচ্চ হবে, তখন বলতে হবে থিটা যখন 0 ডিগ্রি হবে, অর্থাৎ বল যে দিয়ে প্রয়োগ করা হয়েছে বস্তুর সরণও সেদিকে ঘটছে, তখন থিটা হয় 0 ডিগ্রি, তখন কাজ হবে সর্বোচ্চ, মনে রাখতে হবে। কাজ কখন সর্বোচ্চ হবে? যখন থিটা ইকুয়াল 0 ডিগ্রি হবে। একটা পয়েন্ট আমরা বুঝতে পারলাম, এর পরের পয়েন্টে যাই। এখন আমরা দেখাই থিটা ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ যে দিকে বল প্রয়োগ করা হয়েছে তার সাথে সমকোণ উপরের দিকে বস্তুটা গেছে, এরকম বল এদিকে বস্তুটা গেছে এদিকে, বলের দিকে যায় না, বস্তুটা 90 ডিগ্রি কোণ করে উপরের দিকে গেছে। তা থিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, cos 90 ডিগ্রি মান 0, তাহলে w ইকুয়াল f s cos 90 ডিগ্রি, তাহলে cos 90 মান যেহেতু 0, f s ইনটু 0
সমান 0। তাহলে আমরা দেখতে পেলাম যদি বল যে দিয়ে প্রয়োগ করা হয়েছে তার সাথে 90 ডিগ্রি কোণে বস্তুটির যদি সরণ ঘটে তাহলে কাজের মান হয় 0। কাজের মান তখন কোনো কাজ খুঁজে পাওয়া যায় না, 0 হয়ে যায় কাজের মান। তাহলে কখন কাজের মান 0 হয়? যখন থিটা মান 90 ডিগ্রি হয়, যখন বলের দিক আর বস্তুর সরণ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন কাজের মান হয় 0। মনে রাখতে হবে কখন কাজের মান 0 হয়। তাহলে কাজের মান 0 হয় যখন থিটা 90 ডিগ্রি হয়। এটা আমাদের হয়ে গেল। এরপরে থিটা ইকুয়াল যদি 180 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল 180 ডিগ্রি, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হয়েছে বস্তু সেদিকে যায়নি, বস্তু উল্টা দিকে চলে আসছে। বল প্রয়োগ করা হয়েছে এদিকে, বস্তু আসছে এদিকে। এরকম ঘটনা কখন ঘটে? ফুটবল খেলার সময় দেখা যায় যে বল প্রয়োগ করা হয়েছে যেদিকে, বলের বেগ এতই বেশি ছিল যে পা দিয়ে বলকে কিক করার পর বল জানে উল্টা প্লেয়ারের দিকে চলে আসছে, বল হয়তো অনেক জোরে গতিশীল অবস্থা আসতেছিল। এরকম ঘটনাগুলো ঘটে যেদিকে বল প্রয়োগ করা হলো সেদিকে বস্তু না গিয়ে বস্তু এই দিকে চলে গেল, তাহলে মধ্যবর্তী কোণ হয়ে যাবে 180 ডিগ্রি। অর্থাৎ বল যে দিয়ে প্রয়োগ করা হয়েছে তার বিপরীত দিকে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল 180 ডিগ্রি হলে cos থিটা ইকুয়াল -1, cos 180 ডিগ্রি ইকুয়াল হচ্ছে -1। এটাই cos এর সর্বনিম্ন মান, এর নিচে আর cos এর মান নামে না। তাহলে আমরা যদি এই সূত্রে মান বসাই দিই, w ইকুয়াল fs cos 180 ডিগ্রি, তাহলে fs -1 মাইনাস fs। যেহেতু থিটা এটাই সর্বনিম্ন মান, তা কাজ এটাই সর্বনিম্ন কাজ। তো কাজ কখন সর্বনিম্ন হয়? যখন থিটা ইকুয়াল 180 ডিগ্রি হয়। কাজ কখন সর্বোচ্চ হয়? যখন থিটা ইকুয়াল 0 ডিগ্রি হয়। কাজ কখন শূন্য হয়? যখন থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়। এই তিনটা পয়েন্ট তোমার জানা থাকতে হবে। কাজ কখন সর্বোচ্চ? থিটা যখন 0 ডিগ্রি। কাজ যখন সর্বনিম্ন? থিটা যখন 180 ডিগ্রি। কাজ কখন শূন্য? থিটা যখন 90 ডিগ্রি। এই তিনটে পয়েন্ট তোমাদের জানা থাকতে হবে। ওকে, এরপরে টপিকে আমরা চলে যাই, কাজের প্রকারভেদে চলে যাই। কাজ কত প্রকার? কাজকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ বল যে দিয়ে প্রয়োগ করা হয়েছে বস্তু সরণ যদি সেদিকেই ঘটে বা থিটা কোণে সেদিকে ঘটছে তাহলে সেটা হবে ধনাত্মক কাজ। আর বল যে দিয়ে প্রয়োগ করা হয়েছে বস্তু সরণ যদি বলের দিকের বিপরীত দিকে ঘটে তাহলে হবে ঋণাত্মক কাজ। যেমন একটা বস্তু অভিকর্ষ বলের টানে নিচের দিকে পড়তেছে, মানে বল যেদিকে টানতেছে বস্তুটাও সেদিকে যাচ্ছে, সেটা ধনাত্মক কাজ। আর একটা বস্তু যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে উঠায় রাখা হয়, উপরে উঠে রাখলাম আমি, তাহলে এটা হবে ঋণাত্মক কাজ। আর অভিকর্ষ বল নিচের দিকে টানতেছে, বস্তু তার উল্টা দিকে যাচ্ছে, এটা হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে কাজ দুই প্রকার, একটা ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ। বল যেদিকে প্রয়োগ করা হয়েছে সেদিকে যে বস্তুর সরণ ঘটে তাহলে ধনাত্মক কাজ, আর বল যেদিকে প্রয়োগ করা হয়েছে তার বিপরীত দিকে বস্তুর যদি সরণ ঘটে তাহলে সেটা হবে ঋণাত্মক কাজ। তাহলে কাজ ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা শক্তিতে ঢুকবো। আমাদের কাজ শক্তি, তারপরে ক্ষমতায় যাবো, তারপর কর্মদক্ষতায় যাবো, গিয়ে মোটামুটি আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে। এখন আমরা যাবো শক্তি। কাজের আমরা সূত্র পেলাম চারটা, W ইকুয়াল Fs, W ইকুয়াল Ms, W ইকুয়াল Mgs, W ইকুয়াল Fs cos থিটা। এটা ইচ্ছা করলে F S এর জায়গায় FH ও হতে পারে, FH cos থিটা, MGH cos থিটা, এগুলো হতে পারে। তাহলে আমরা আপাতত চারটা সূত্র লিখলাম কাজের। কাজের একক জুল বা নিউটন মিটার এটা আমরা জানি, কাজের মাত্রা আমরা জানি। এখন আমরা দেখব শক্তি।
শক্তি। কাজ করার সামর্থ্য হলো শক্তি। কাজ করার সামর্থ্য, সবার কাজ করার সামর্থ্য সমান না। কেউ এক বস্তা চাল মাথায় নিয়ে সিঁড়ি বেয়ে দীপু মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এক বস্তা চাল মাথায় নিয়ে সিঁড়ি বয়ে দৌড়ে উঠতেছে পাঁচতলায়, গিয়ে চাল দিয়ে আসতেছে। তার মানে কি, সে এত বড় একটা লোড, তার নিজের শরীরের লোড এবং তার এক বস্তা চাল, মানে 100 কেজি বা 50 কেজি চাল মাথায় নিয়ে সে অনায়াসে দৌড়ে যেতে পারে পাঁচতলায়। তার কাজ করার শক্তি অনেক বেশি, কাজের সামর্থ্য অনেক বেশি। সবার সেই সামর্থ্য নাই। কেউ 10 কেজি চাল হাতে করে নিয়ে 2 তলায় উঠতে পারে না, আর কেউ আবার দেখো যে এক বস্তা চাল মাথায় নিয়ে 5 তলায় উঠতেছে। এক একজনকার কাজ করার সামর্থ্য এক এক রকম। শক্তি মূলত একটা কাজ, একটা কাজই হচ্ছে শক্তি। তার কাজ করার সামর্থ্য শক্তি, তার মানে বোঝা যাচ্ছে কাজের একটা রেঞ্জ আছে, বা একটা এক এক লোকের জন্য এক এক ধরনের রেঞ্জ আছে। সেই রেঞ্জ যুক্ত কাজটাকে বলা হয় শক্তি। শক্তি কি? শক্তি একটা কাজ, এটা কাজের সামর্থ্য, কাজের রেঞ্জ, কাজের লিমিট, এটা হচ্ছে শক্তি। তাই কাজের যতগুলো সূত্র আমরা পড়েছি, শক্তির ওগুলো সূত্র। অর্থাৎ W=Fs, শক্তি=Fs, W=MAS, শক্তি=MAS, W=MGS, শক্তি=MGS, W=Fs cos θ, শক্তি=Fs cos θ। কাজের একক জুল, শক্তির একক জুল। কাজের মাত্রা যা, শক্তি মাত্র তা। তাহলে আমরা বুঝতে পারলাম কাজই হচ্ছে শক্তি, কাজ করার সামর্থ্যই শক্তি। তাহলে কাজের যত সূত্র থাকবে সবগুলাই শক্তির সূত্র। ওকে, শক্তির অনেকগুলো রূপভেদ আছে, অনেক রূপভেদ আছে। আমাদের এই চতুর্থ অধ্যায়ে বিভব শক্তি, গতি শক্তি, এই দুটো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিভব শক্তি আর গতি শক্তি। তোমরা জানো শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। মহাবিশ্বের মোট শক্তি পরিমাণ নির্দিষ্ট অপরিবর্তনীয়। এই কথাগুলো তোমরা ক্লাস 8 বা আগের ক্লাসে পড়ে এসেছো। শক্তি অনেকগুলো রূপভেদ আছে, শব্দ শক্তি, বিভব শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি। আমাদের এই অধ্যায়ে বিভব শক্তি আর গতি শক্তি নিয়ে ব্যাপক আলোচনা আছে। তাহলে আমরা বিভব শক্তি, গতি শক্তিতে চলে যাচ্ছি। প্রথমে আমরা যাব বিভব শক্তি। আরেকটা কথা তখন আমরা বলেছিলাম যে শক্তির একক মাত্রা বলেছিলাম, কাজের একক মাত্রা যা, শক্তির একক মাত্রা তাই। কাজের একক বলেছিলাম জুল বা নিউটন মিটার। সেই সময় আমি বলেছিলাম যে কাজের আরো একটি একক আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা এটা পরে আলোচনা করবো, তোমাদের মনে রাখতে হবে। এরপরে বিভব শক্তি। প্রথমে আমি গেলাম বিভব শক্তি। বিভব শক্তি স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে। এখন অবস্থান বলা হয়েছে আর অবস্থা। অবস্থান বলে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে আরেক জায়গায় গেলাম, তার কাজ সম্পাদিত হবে, কারণ বল প্রয়োগ করছে, বস্তুর অবস্থানে পরিবর্তন করছে। আর অবস্থাটা কি? বস্তু কঠিন থেকে তরল হচ্ছে, এটা একটা অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে, স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে, তাকেই বলা হয় বিভব শক্তি। তাই বিভব শক্তির ক্ষেত্রে আমরা দুটো পয়েন্ট বলছি, একটা অবস্থান, একটা অবস্থা। অবস্থান হচ্ছে যে পজিশনে আমি দাঁড়িয়ে আছি সেটা অবস্থান, আর অবস্থা হচ্ছে কঠিন আছে, তরল আছে, গ্যাসীয় আছে, এগুলো অবস্থা। তা কোনো বস্তু স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থা বা অবস্থানে নিয়ে আসলে বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে, তাকেই বলা হয় বিভব শক্তি। বিভব শক্তির সাথে জড়িত অভিকর্ষ বিভব শক্তি। যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কোন বস্তুকে তার অবস্থানের পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে নিয়ে আসা হয়, তাহলে বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করে, তাকে বলা হয় অভিকর্ষ বিভব শক্তি। মানে একটা বস্তু নিচ থেকে উপরে তোলা হলো, এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে আসা হলো, তো বস্তু যে কাজ করার সামর্থ্য অর্জন করলো, তাকেই বলা হবে অভিকর্ষ বিভব শক্তি। তাহলে বিভব শক্তি, অভিকর্ষ বিভব শক্তি। আমাদের মূলত বেশি ইম্পর্টেন্ট অভিকর্ষ বিভব শক্তি।
তাহলে অভিকর্ষজ বিভব শক্তিকে ইপি দিয়ে প্রকাশ করা হয়েছে, পটেনশিয়াল এনার্জি। তাহলে অভিকর্ষজ বিভব শক্তিকে ইপি দিয়ে প্রকাশ করা হয়েছে। ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি। অভিকর্ষজ বিভব শক্তি ইপি দিয়ে প্রকাশ করা হয়েছে। ইপি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এখন অভিকর্ষজ বিভব শক্তি ইপির মানটা কিভাবে নির্ধারণ করা হয় বা নির্ণয় করা হয় সেটার জন্য আমাদের সূত্র প্রতিপাদন করা আছে আমাদের বইয়ে, সেটা আমরা এখন দেখাবো। ধরো এটা আছে ভূমি, একটা বস্তু, এই বস্তুটাকে আমরা ভূমি থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে এই উচ্চতায় তুলে নিয়ে আসবো। ধরো এটা এই উচ্চতা, এই বস্তুটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো, এই উচ্চতা। বস্তুটা ভর এম ভরের বস্তুটিকে ভূমি থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে এই উচ্চতায় নিয়ে আসা হলো। তা বস্তুটির স্মরণের পরিবর্তন হয়েছে, তার মানে কাজ সংগঠিত হয়েছে। আমরা জানি কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হবে, যদি বস্তুটির স্মরণের পরিবর্তন ঘটে তাহলে কাজ সম্পাদিত হবে। তাহলে এখানে আমরা বলতে পারি কাজ ইকুয়াল কি, বস্তুর যে আমরা উপরে উঠাইলাম সে বল আর স্মরণ, তাহলে ডব্লিউ ইকুয়াল বল এফ আর স্মরণ হচ্ছে এস। কিন্তু বল, এখানে বল হচ্ছে বস্তুর ওজনে হচ্ছে বল, বস্তুর ওজন, ওজন নির্ণয় সূত্র ডব্লিউ ইকুয়াল এমজি, এটা ওজন নির্ণয় সূত্র, এফ ইকুয়াল এমজি, এটা হচ্ছে ওজন নির্ণয় সূত্র। তাহলে যেহেতু বস্তুটাকে এম ভরের বস্তু ছিল, ভূমি থেকে এই উচ্চতায় অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে আমরা উপরে নিয়ে এসেছি এই উচ্চতা। তো অভিকর্ষ বলটা হচ্ছে বস্তুর ওজন, ওজনটা হচ্ছে অভিকর্ষ বল, কারণ বস্তুর ওজনের কারণে উপরে উপরে তোলা হয়েছে। এফ ইকুয়াল এমজি আমরা বসিয়ে দিলাম, এফ ইকুয়াল এমজি, এইচ টা বসিয়ে দিলাম, ডব্লিউ ইকুয়াল এমজি এইচ আসলো। আমরা জানি ডব্লিউ ইকুয়াল এমজি এইচ, যেহেতু কাজই হচ্ছে শক্তি, যে কাজটা সংগঠিত হলো সেটাই হচ্ছে শক্তি, সেটা হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি, কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয়েছিল। তাই ডব্লিউ কে আমরা ইপি দিয়ে প্রকাশ করতে পারি, ইপি ইকুয়াল ডব্লিউ, ডব্লিউ ইকুয়াল এমজি এইচ। তাহলে ইপি ইকুয়াল এমজি এইচ, তাহলে ইপি ইকুয়াল দাঁড়ালো এমজি এইচ, অর্থাৎ এম ভর, অভিকর্ষ ত্বরণ, এইচ উচ্চতা। একটা অবস্থানে বস্তুকে যত উপরে উঠানো হোক না কেন এম কিন্তু একই থাকবে, কারণ বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। একটা নির্দিষ্ট অবস্থানে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। তাহলে অভিকর্ষ বল মূলত ভরের উপর নির্ভরশীল না, কিন্তু ভর চেঞ্জ হচ্ছে না, ভর ফিক্সড, জি আর এস এর উপর নির্ভরশীল। মনে রাখতে হবে জি আর এস এর উপর নির্ভরশীল অভিকর্ষ বল, ইপি হচ্ছে জি আর এস এর উপর নির্ভরশীল। যদি একটি স্থানে জি একই থাকে তাহলে ইপিটা মূলত সমানুপাতিক এইচ, এর উচ্চতা সমানুপাতিক। উচ্চতা যত বেশি অভিকর্ষজ বিভব শক্তি তত বেশি, উচ্চতা যত কম অভিকর্ষজ বিভব শক্তি তত কম। উচ্চতা শূন্য, অভিকর্ষজ বিভব শক্তি শূন্য, তাহলে ইপি সমানুপাতিক এইচ। আমাদের এই জিনিসটা জানা থাকতে হবে যে অভিকর্ষজ বিভব শক্তি উচ্চতার সমানুপাতিক, উচ্চতা বেশি অভিকর্ষজ বিভব শক্তি বেশি, উচ্চতা কম অভিকর্ষজ বিভব শক্তি কম, উচ্চতা শূন্য অর্থাৎ ভূমিতে যখন, তার অভিকর্ষজ বিভব শক্তিও শূন্য। মনে রাখতে হবে উচ্চতা সর্বদা ভূমি থেকে পরিমাপ করা হয়। ভূমিতে যখন একটা বস্তু থাকবে তখন তার উচ্চতা শূন্য, আর ভূমি থেকে যত উপরে উঠবে তত তার উচ্চতা বাড়বে। উচ্চতা বেশি অভিকর্ষজ বিভব শক্তি বেশি, উচ্চতা কম অভিকর্ষজ বিভব শক্তি কম, উচ্চতা শূন্য অভিকর্ষজ বিভব শক্তি শূন্য। আমরা আরেকটা সূত্র পেলাম ইপি ইকুয়াল এমজি এইচ। তাহলে এখানে আমরা অ্যাড করে দিই ইপি ইকুয়াল এমজি
mgh। তাই EP ইকুয়াল mgh। আমাদের নৈবিত্তিক এসেছিল EP অভিকর্ষজ বিভব শক্তি কার উপর নির্ভরশীল? অভিকর্ষজ বিভব শক্তি তিনটার উপর নির্ভরশীল, কিন্তু m যেহেতু ধ্রুবক, g আর h এর উপর নির্ভরশীল। একটা স্থানে একই উচ্চতায় g আবার একই, তাহলে h এর উপর নির্ভরশীল। h যত বেশি অভিকর্ষজ বিভব শক্তি তত বেশি। এই জিনিসগুলো তোমার জানা থাকতে হবে। এখন আমরা যাবো গতি শক্তি। গতি শক্তি, তাহলে অভিকর্ষজ বিভব শক্তি শেষ, গতি শক্তি। গতি শক্তি, গতিশীল কোন বস্তু তার গতির জন্য, গতিশীল কোন বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতি শক্তি। তাহলে গতিশীল কোন বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকেই বলা হয় গতি শক্তি। তাহলে গতিশক্তি গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, স্থির বস্তুর ক্ষেত্রে না। গতিশীল বস্তুর ক্ষেত্রে, গতিশীল বস্তু তার গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। গতিশক্তিকে ই কে দিয়ে প্রকাশ করা হয়। ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। ই কে সাধারণত ই কে দিয়ে প্রকাশ করা হয়। ই তে এনার্জি আর কে তে কাইনেটিক। ই কে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এন্ড গতিশক্তির পরিমাপ, গতিশক্তি আমরা কিভাবে পরিমাপ করব সেটা এখন আমরা আলোচনা করব, কিভাবে গতিশক্তি পরিমাপ করব। এম বড় একটা বস্তু, এম ভরে বস্তু, এম ভরে বস্তু স্থির বস্তু, তাহলে আদিবেগ শূন্য, যেহেতু স্থির বলছি এরপরে এফ বল প্রয়োগ করা হবে। যখন এফ বল প্রয়োগ করা হবে তখন বস্তুটি গতিশীল হবে। এফ বল প্রয়োগ করে বস্তুটি এ সুষম ত্বরণে এস দ্রুত অতিক্রম করব। এই সময়, এই সময়ে এ সুষম ত্বরণে এস দ্রুত অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত করব। তাহলে আমরা এখানে চারটা অপশন লিখেছি। বস্তুটা আদিবেগ ছিল শূন্য, এখন বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করলাম। বস্তুটা গতিশীল হবে তখন তার একটা ত্বরণ প্রাপ্ত হবে। এই ত্বরণে টি সময় পর তার এস দ্রুত অতিক্রম করে বেগ হলো ভি। তাহলে শেষ বেগ ভি, আদিবেগ শূন্য, বল প্রয়োগ করা হয়েছে এফ, ত্বরণ এ, সময় টি, আর যে দ্রুত অতিক্রম করেছে যে সরণ সেটা হচ্ছে এস। এটা আমরা বুঝতে পারলাম। তাহলে যেহেতু বস্তুটি বলের প্রয়োগ করার ফলে বস্তুটি সরণ হয়েছে, তার মানে কাজ সংঘটিত হয়েছে। আমরা জানি বল আর সরণের গুণফল কাজ, তো এখানে আমরা কাজ বলতে পারি ডব্লিউ, ডব্লিউ ইকুয়াল এফ ইন্টু এস, ডব্লিউ ইকুয়াল এফ এস, কাজ সংঘটিত হয়েছে। এফ ইকুয়াল এম এ, তাহলে ডব্লিউ ইকুয়াল এম এস, কাজ সংঘটিত হয়েছে। এখন আমরা গতির সূত্র আমরা পড়েছিলাম দ্বিতীয় অধ্যায়ে, সেখানে আমরা পড়ে এসেছিলাম ভি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার প্লাস 2as। এটা আমরা পড়ে আসছিলাম, এটা একটা সূত্র। আদিবেগ শূন্য, ভি স্কয়ার ইকুয়াল শূন্য প্লাস 2as। এখান থেকে আমরা এস এর মান বের করতে পারি। এস ইকুয়াল হবে ভি স্কয়ার বাই 2। এস ইকুয়াল আসতেছে ভি স্কয়ার বাই 2। তো এখানে এস আছে, এস এর জায়গায় আমি যদি ভি স্কয়ার বাই 2 বসাই দেই, এম ইনটু ভি স্কয়ার বাই 2, ভি স্কয়ার বাই 2 বসিয়ে দিলাম। তাহলে কাজ ইকুয়াল দাঁড়ালো হাফ এম ভি স্কয়ার, ডব্লিউ ইকুয়াল দাঁড়ালো গুণ করে হাফ এম ভি স্কয়ার। যেহেতু কাজের শক্তি, গতিশীল কোন বস্তু গতির জন্য যে কাজ
যে শক্তি যে কাজ অর্জন করে তাকেই বলা হয় শক্তি। যেহেতু কাজেই শক্তি, কাজ করার সামর্থ্য শক্তি, তাই কাজটাই হচ্ছে শক্তি। শক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তাহলে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তাহলে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার যদি হয়, ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখা যাবে ইকে আছে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। তা হাফ তো ধ্রুবক, এটা তো চেঞ্জ হচ্ছে না। এম বস্তুর ভরও ধ্রুবক, এই দুটো জিনিস চেঞ্জ হয় না, হাফ এম। তাহলে ইকে মূলত রিভার্সিভ স্কয়ারে পড়ে। ইকে ভি স্কয়ারের সমানুপাতিক, অর্থাৎ ভি স্কয়ারের মান যত বাড়বে ইকে তত বাড়বে, ভি স্কয়ারের মান যত কমবে ইকে তত কমে যাবে। এখন আমরা চিন্তা করি ভি নিয়ে, আমরা এতক্ষণ তো ভি স্কয়ার বললাম। ভি বেগ যদি 2 গুণ হয়, 2 এর উপর বর্গ দিলে হবে 4, গতিশক্তি হবে 4 গুণ। বেগ যদি 3 হয়, 3 গুণ, 3 এর উপর গুণ করলে 9, গতিশক্তি হবে 9 গুণ। তার মানে বেগ দ্বিগুণ, গতিশক্তি 4 গুণ। বেগ 3 গুণ, গতিশক্তি 9 গুণ। বেগ 4 গুণ, গতিশক্তি হবে 16 গুণ। গতিশক্তি 16 গুণ, বেগ 4 গুণ। গতিশক্তি 9 গুণ, বেগ 3 গুণ। গতিশক্তি 4 গুণ, বেগ হবে দ্বিগুণ। এই বিষয়গুলো তোমার জানা থাকতে হবে। আমাদের নৈর্ব্যক্তিক এসেছে বেগ 3 গুণ হলে গতিশক্তি হবে কত গুণ, বেগ 3 গুণ হলে গতিশক্তি হবে 9 গুণ। অথবা গতিশক্তি যদি 16 গুণ হয়, তাহলে বেগ কত হবে, বেগ হবে 4 গুণ। এটা মনে রাখতে হবে। তাহলে আমরা ইকে সমানুপাতে ভি স্কয়ার, অর্থাৎ ইকে বেগের বর্গের সমানুপাতিক। ইকে গতিশক্তিটা বেগের উপর নির্ভরশীল। এ হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র। আমরা বিভব শক্তির সূত্র পাইলাম, গতিশক্তির সূত্র পাইলাম। তাহলে এই সূত্র আমরা এখানে অ্যাড করে দিই। 6 নম্বর সূত্র, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, 6টা সূত্র হয়ে গেল। আমরা যখন এই সূত্রটা প্রতিপাদন করেছিলাম, তখন আমরা বলছিলাম বস্তুটি স্থির ছিল। বস্তুটি যদি স্থির না থাকতো তাহলে কি হতো, তাহলে আদিবেগ থাকতো। বস্তুটি স্থির যদি না থাকতো তাহলে বস্তুটির আদিবেগ থাকতো। সেক্ষেত্রে কি ঘটতো সেটা এখন দেখার বিষয়। এই ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, এই সূত্রটা আমরা এম এস এর মান এখানে বসিয়ে দিয়েছিলাম। এস এর মান বসিয়ে দিয়ে আমরা সূত্রটা প্রতিপাদন করেছিলাম। তবে এস এর মান না বসিয়েও অন্যভাবে সূত্রটা প্রতিপাদন করা যায়। সেটা কিভাবে প্রতিপাদন করা যায় সেটা আমরা একটু স্মরণ করে দিই। আমরা এটা আমরা এই জন্য মুছি নাই, ডাব্লিউ ইকুয়াল এম এস, এটা ছিল ডাব্লিউ ইকুয়াল এম এস। পরে এই এস এর মান আমরা বসিয়ে দিয়েছিলাম ভি স্কয়ার বাই 2। কিন্তু আমরা জানি, খুব মনোযোগ সহকারে তোমরা তাকাবে, ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা আমরা জানি। এটা হচ্ছে গতির সমীকরণ। তাহলে এতক্ষণ পর আসতেছে দেখুন, আদিবেগ যেহেতু 0, ভি ইকুয়াল এটি, এটা আমরা কিন্তু জানি। এটা একটা সূত্র, কোথা থেকে জানি, এটা আমরা জানি গতির সমীকরণ থেকে। আচ্ছা, এটা 2 নং সমীকরণ দিলাম। আরেকটা সূত্র আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই সূত্রটা আমরা জানি, যেহেতু আদিবেগ 0 তাহলে ইউ2 0, এস ইকুয়াল হাফ এটি স্কয়ার। এই জিনিসগুলো আমরা জানি। এটা ইকুয়েশন নাম্বার 3। খুব মনোযোগ সহকারে তাকাইতে হবে। 1 2 3, এখানে কিন্তু এস আছে। এস এর জায়গায় যদি আমরা হাফ এটি স্কয়ার এখানে বসিয়ে দেই, 1 নং সমীকরণে এই 3 নং সমীকরণে যে মানটা সেটা বসিয়ে দিলাম, w ইকুয়াল এম এ এস। এস এর জায়গায় আমি বসাচ্ছি এটা হাফ এ টি স্কয়ার, বসিয়ে দিলাম হাফ এ স্কয়ার। তাহলে তা হলো হাফ এম
এ গুণ করলে স্কয়ার আর টি স্কয়ার। খুব মনোযোগ সহকারে তাকাইতে হবে। কি দাঁড়ালো, একের এস এর জায়গায় আমরা হাফ এ টি স্কয়ারটা বসিয়ে দিলাম, এরকম হলো। এখন আমরা এখানে এরকম করতে পারি হাফ এম এ স্কয়ার টি স্কয়ার থেকে এটি দিয়ে হোল স্কয়ার দিতে পারি। যদি এটি দিয়ে হোল স্কয়ার দেই হাফ এম এ টি হোল স্কয়ার। কিন্তু আমরা এটির মান সমীকরণ দিয়ে ভি বের করে রেখে দিয়েছি। তোমরা দেখো এই যে 2 নং সমীকরণ আমরা এটা বের করে রেখে দিয়েছি, ভি ইকুয়াল এটি। তাহলে ভি ইকুয়াল যদি এটি হয় তাহলে এখানে আমরা ভি বসিয়ে দেই, তাহলে কি দাঁড়ায় হাফ এম এটি মানে হচ্ছে ভি, ভি বসিয়ে দিলাম স্কয়ার, তাহলে হাফ এম ভি স্কয়ার। তাহলে এইটাই হাফ ডব্লিউ ইকুয়াল এম এস, এই এম এস থেকে আমরা কিন্তু হাফ এম ভি স্কয়ার অন্যভাবে আনতে পারি, গতির সমীকরণ ব্যবহার করে ওই বাকি সমীকরণগুলো ব্যবহার করেও আমরা নিয়ে আসতে পারি। দুটা জিনিস আমরা শিখালাম যে বাকি সমীকরণ যে আছে 3 আর 4 এই দুটো সমীকরণ ব্যবহার করে আসতে পারে, অথবা ভি স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2s, সেখানে s এর মান বসিয়েও আমরা একবারেও নিয়ে আসতে পারি। এই ব্যাপারটা আমরা দেখাইলাম। এখন আমরা বলছিলাম বস্তুটা তো স্থির অবস্থায় ছিল, এই এত সূত্র করলাম সব বস্তুটা স্থির অবস্থায় ছিল, তারপরে বল প্রয়োগ করা হয়েছে, আদিবেগ শূন্য ছিল। যদি আদিবেগ শূন্য না থাকতো তাহলে ভি স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2s, তখন আমরা ইউ স্কয়ার মানে শূন্য ধরেছিলাম। এখন আমি আর শূন্য ধরতে পারবো না, ইউ স্কয়ার স্কয়ারে থাকবে, কারণ আদিবেগ আছে। আর এর উভয় পাশে যদি আমি হাফ এম গুণ করে দেই, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ইউ স্কয়ার, হাফ এম 2as, তাহলে কি হাফ এম ভি স্কয়ার হাফ এম ইউ স্কয়ার, এটা 2 2 কাটা যায়, পাওয়া যায় এমএস। বোঝার চেষ্টা করতে হবে। এমএস ইকুয়াল আমরা লিখেছিলাম ডব্লিউ, তোমাদের যে মনে থেকে আগে আমরা করেছিলাম হাফ এম ইউ স্কয়ার, এইটাই ইকুয়াল আমরা বলেছিলাম ডব্লিউ। ডব্লিউ ইকুয়াল আমরা বলেছিলাম ইকে, তাহলে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল হাফ এম ইউ স্কয়ার প্লাস ইকে। তোমাদের যে মনে থাকে এটা আমরা বলেছিলাম ডব্লিউ ইকুয়াল ইকে। এখন এখান থেকে ইকে যদি আমি বের করতে চাই তাহলে ইকে ইকুয়াল দাঁড়াবে, এটা এই পাশে সরিয়ে দেই, হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম স্কয়ার। এটা আরেকটা সূত্র তোমরা পাইলা, সেটা হচ্ছে গতিশীল কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করো তো বস্তুটা আরো বেগ বেড়ে যাবে, তখন তখন গতিশক্তি কত হবে, তখন গতিশক্তি এই সূত্রের সাহায্যে বের করা হবে, ইকে ইকুয়াল হাফ এম স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। অর্থাৎ আগে যে গতিশক্তি নিয়ে গাড়িটা বস্তুটা চলতেছিল, তুমি পরে যে গতিশক্তি পাওয়া গেল সেই গতিশক্তি থেকে আদি গতিশক্তি বিয়োগ করলে তোমার বল দ্বারা কৃত কাজ বা তোমার বল দ্বারা শক্তিটা পাওয়া যাবে। তাহলে কি হলো, আদি গতিশক্তি মানে যদি কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে, তা আদিবেগ আছে, সেই বস্তুটাতে একটা শক্তি নিয়ে আসে, তারপর যদি তুমি আবার বল প্রয়োগ করো তা আবার বড় একটা শক্তি পাবা, এই বড় শক্তি থেকে আদি শক্তি বিয়োগ করলে তোমার বল দ্বারা যে শক্তি পাওয়া গেল সেই শক্তি পাওয়া যাবে। অর্থাৎ ইকে ইকুয়াল হাফ এম স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। এটা কিভাবে আসলো সিস্টেমটা বুঝতে হবে। তাহলে এটা আমরা 7 নম্বর সূত্র হিসেবে লিখে ফেলি। 7 নম্বর সূত্র, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম স্কয়ার। তাহলে আমরা বিভব শক্তি, গতি শক্তি আমরা বুঝতে পারলাম। এরপর আছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। শক্তির সংরক্ষণশীলতা নীতি খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এখানে কয়েকটা জিনিস আমাদের পড়াইতে হবে, শক্তির সংরক্ষণশীলতা নীতিতে আমরা চলে যাব।
শক্তির সংরক্ষণশীলতা নীতি। শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। মহাবিশ্বে মোট শক্তি পরিমাণ নির্দিষ্ট, এখনো নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। একেই বলে শক্তির সংরক্ষণশীলতা নীতি। অর্থাৎ শক্তি ধ্বংস সৃষ্টি নেই, শক্তি নির্দিষ্ট অপরিবর্তনীয়। মহাবিশ্বে যে শক্তি ছিল এখনো সেই শক্তি আছে। শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। আমাদের বইয়ে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রমাণটা আমাদের বইয়ে আলোচনা হয়েছে। পরন্ত বস্তু অর্থাৎ প্রত্যেকটা বস্তু ফেলিয়ে দেওয়া হচ্ছে, কখন তার শক্তির কিভাবে রূপ চেঞ্জ হচ্ছে, মোট শক্তি একই আছে কিনা সেটা যাচাই করা ব্যাপারটা আমাদের বইয়ে আছে। একটা বস্তু আমি উপরে আছে, তার একটা শক্তি আছে, ফেলে দিলাম, তারপরে কি তার শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, বিভব শক্তি কমবে, কিন্তু মোট শক্তি একই আছে, শক্তি শুধু রূপ চেঞ্জ হচ্ছে, কিছু বিভব শক্তি গতিশক্তি হয়ে যাচ্ছে। এই যাচাইটা আমাদের এই অধ্যায়ে আছে। এই জিনিসটা আমরা এখন স্লো গতিতে ধীরে ধীরে পড়াবো। ধরি একটা বস্তু ভূমি থেকে, এটা ভূমি, এরকম ছবি থাকলে একটা ভূমি মনে করবা। ভূমি থেকে এই উচ্চতায় এম ভরে বস্তুটাকে এই উচ্চতায় রাখা হয়েছে। যেহেতু ভূমি থেকে এই উচ্চতায় উপরের দিকে উঠানো হয়েছে, তবে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে উপরে উঠানো হয়েছে, তাহলে এখানে সে স্থির অবস্থায় আছে। এখন তার যে শক্তিটা আছে পুরো শক্তিটাই বিভব শক্তি, কারণ সে স্থির আছে। ভূমি থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কোন বস্তুকে উপরের দিকে উঠানো হলে যে কাজ সম্পাদিত হয় তাকে আমরা অভিকর্ষ বিভব শক্তি বলেছিলাম। এখানে যে শক্তিটা আছে সেটা হচ্ছে অভিকর্ষ বিভব শক্তি। ধরলাম এই যেখানে আছে সেই এই অবস্থাটার নাম দিলাম এ বিন্দু। এ বিন্দুতে বস্তুটির মোট শক্তি, এ বিন্দুতে বস্তুর মোট শক্তি ই দিয়ে প্রকাশ করলাম। ই ইকুয়াল ইপি প্লাস ই, অর্থাৎ বিভব শক্তি প্লাস গতিশক্তি। যেহেতু এ বিন্দুতে স্থির আছে তাই কোনো গতিশক্তি নাই। গতিশক্তি মানে গতিশীল কোন বস্তুর জন্য সেক্ষেত্রে গতিশক্তি প্রযোজ্য। এটা তো স্থির আছে, তাহলে এখানে তার কোনো গতিশক্তি নাই, পুরো শক্তিটা ইপি বিভব শক্তি। ইপি ইকুয়াল আমরা জানি এমজিএস, তাহলে এখানে এ বিন্দুতে তার মোট শক্তি আছে এমজিএস, ই ইকুয়াল এমজিএস। এই শক্তিটা নিয়ে বস্তুটা এখানে আছে এ বিন্দুতে। এখন এই বস্তুটাকে আমি নিচের দিকে ফেলে দিলাম, নিচের দিয়ে ফেললে তো বস্তুটা গতিশীল হবে, গতিশীল হলে বস্তুটির গতিশক্তি পাওয়া যাবে। তাহলে এই বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে। এই যে বিভব শক্তি ছিল সেই বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে। তো গতিশক্তিতে যখন রূপান্তরিত হবে তখন চট করে পুরো বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে না। বস্তু যখন ভূমি স্পর্শ করবে, যখন উচ্চতা শূন্য হয়ে যাবে তখন তার বিভব শক্তি শূন্য হয়ে যাবে, তখন সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তি হয়ে যাবে। আমরা তখন বলেছিলাম যে বিভব শক্তি উচ্চতা সমানুপাতিক। উচ্চতা যতক্ষণ থাকবে বস্তুটা নিচের দিয়ে পড়ুক, কিন্তু যতক্ষণ ভূমির উপরে থাকবে তার মানে উচ্চতা তার আছে, ততক্ষণ তার বিভব শক্তিও আছে। কিন্তু বিভব শক্তি কম আছে, কারণ উচ্চতা কমতেছে, বিভব শক্তি কমে যাচ্ছে, কিন্তু তার গতিশক্তি বাড়তেছে। যখন ভূমি স্পর্শ করবে তার উচ্চতা শূন্য, তাহলে বিভব শক্তি শূন্য। তাই বিভব শক্তি যদি শূন্য হয় তা পুরো বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে আমরা এখন এখানে তিনটা পয়েন্ট দিব, এ বিন্দু, এই হচ্ছে বি বিন্দু, এই ভূমিটা হচ্ছে সি বিন্দু। এই তিন বিন্দুতে আমরা এই বস্তুটার এম ভরের বস্তুটার শক্তি নির্ণয় করব। বি বিন্দুতে একবার শক্তি নির্ণয় করব, সি বিন্দুতে শক্তি নির্ণয় করব, মোট শক্তি নির্ণয় করে দেখবো মোট শক্তি একই আছে কিনা, শক্তির রূপ কি আছে, গতিশক্তি না বিভব শক্তি। গতিশক্তি থাকলে কতটুকু গতিশক্তি, কতটুকু বিভব শক্তি, দুইটা যোগ করে মোট শক্তির সমান হয় কিনা, এগুলো আমরা যাচাই করব। অর্থাৎ শক্তি যে নির্দিষ্ট অপরিবর্তনীয়, শক্তির ধ্বংস বা সৃষ্টি নেই, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপ রূপান্তরিত হয়, সেইটা আমরা এখানে দেখাবো। এখানে দুটা রূপে রূপান্তরিত হবে, সেটা বিভব শক্তি গতিশক্তি হবে না গতিশক্তি বিভব শক্তি হবে, এই দুইটা জিনিস আমরা দেখাবো। এখানে এখন যে শক্তিটা আছে পুরোটা হচ্ছে বিভব শক্তি, কোনো গতিশক্তি নাই। নিচের দিয়ে পড়বে গতিশক্তি শুরু হবে। গতিশক্তি কতটুকু হলো আর বিভব শক্তি কতটুকু আছে, দুইটা যোগ করে মোট শক্তি একই হচ্ছে কিনা
এই জিনিসগুলো আমরা যাচাই বাছাই করবো। প্রথমে আমরা বি বিন্দুতে বের করতে চাই, বস্তুটা নিচ থেকে পড়তেছে, বি বিন্দুতে আসলো, চলন্ত অবস্থায় বি বিন্দুতে তার বিভব শক্তি গতিশক্তি দুটাই থাকবে। বি বিন্দুতে যেহেতু বিভব শক্তি গতিশক্তি দুটাই থাকবে, এখন আমরা বিভব শক্তি গতিশক্তি দুটাই বের করবো। বের করার পর আমরা যোগ করব, যোগ করে দেখবো যে এই শক্তিটা হচ্ছে কিনা। যদি এই শক্তিটা হয় তাহলে আমরা বলবো যে বি বিন্দুতে মোট শক্তি একই আছে, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়েছে, শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে। এখন আমরা বি বিন্দু এ বিন্দুতে বি বিন্দুতে যে আসলে এই উচ্চতা কতটুকু আসলে, উচ্চতা না দূরত্ব, কতটুকু দূরত্ব আসলে ধরে নিলাম এটা এক্স, এইটুকু হচ্ছে এক্স, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখাই, এটা হচ্ছে এক্স। অর্থাৎ এ থেকে বি তে যে দূরত্বটা নিচে নামছে সেই দূরত্বটাকে আমরা এস দিয়ে প্রকাশ করলাম। আর বি বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি দুটাই বের করব। প্রথমে আমরা বিভব শক্তি বের করি। বি বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি, তাহলে বি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি, সূত্রতে এম জি তোমরা জানো, এম জি এই সূত্র, কিন্তু এখন তো আর এই উচ্চতা নাই বি বিন্দুতে, এইটুকু উচ্চতা আছে। এইটুকু কত হবে, পুরোটাই যদি এইচ হয় আর এইটুকু যদি এক্স হয়, এইচ থেকে এক্স বিয়োগ করলে এটা পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি এইটুকু হবে এইচ মাইনাস এক্স, অর্থাৎ ভূমি থেকে এই উচ্চতাটুকু হবে এইচ মাইনাস এক্স। মনে রাখতে হবে বিভব শক্তি ক্ষেত্রে এটা উচ্চতার উপর নির্ভরশীল, উচ্চতাটা সবসময় ভূমি থেকে কাউন্ট করা হবে, ভূমি থেকে কত উপরে আছে, সিটা ভূমি, এখান থেকে বি কত উপরে আছে সেই উচ্চতাটা আমরা বের করব কিভাবে, পুরোটাই ছিল এইচ, এইচ থেকে এক্স বিয়োগ করলে পাবো এইটা, সেটা আমরা এখানে লিখেছি। এটা আমরা যদি গুণ করে দেই তাহলে এম জি এইচ মাইনাস এম জি এক্স, এটা হচ্ছে বি বিন্দুতে পাইলাম বিভব শক্তি। এখন বি বিন্দুতে আমরা গতি শক্তি বের করব, বি বিন্দুর গতি শক্তিটা আমরা উপরে বের করব। বি বিন্দুতে গতি শক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, এটা গতি শক্তি নির্ণয় সূত্র তোমরা জানো, আমরা লিখছি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। তাহলে বি বিন্দুতে তো এই বস্তুটা তো উপর থেকে নিচে পড়বে, তো বি বিন্দুতে তার একটা বেগ থাকবে, বেগটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা বেগটা বের করে এখানে বসিয়ে দেব। তাহলে আমরা হাফ এম, আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল, এটা আমরা এখানে লিখে দেখাচ্ছি, ভি স্কয়ার ইকুয়াল ই স্কয়ার প্লাস 2gh, মানে যতটুকু দূরত্ব যাবে সেইখান থেকে এইটুকু আসছে এক্স দূরত্ব, তার 2gx এখান থেকে এই পর্যন্ত আসছে। যেহেতু এ বস্তুতে এ বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় ছিল, তার আদি বেগ শূন্য ছিল, তাহলে 2gx, তাহলে ভি স্কয়ার ইকুয়াল দাঁড়ালো 2gx, এই ভি স্কয়ারের জায়গায় আমরা 2gx বসিয়ে দিলাম, 2gx, তারপরে এই 2 কেটে দিলাম, তাহলে গতি শক্তি দাঁড়াবে mgx। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি এটা, গতি শক্তি এটা, তাহলে বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি ই ইকুয়াল ইপি প্লাস ইকে, ইপি ছিল এটা আর ইকে ছিল এটা, মানটা বসিয়ে দেই, ইপি ছিল mgh মাইনাস mgx আর ইকে ছিল mgx। খুব মনোযোগ সহকারে তাকাইতে হবে, mgx প্লাস মাইনাস কাটা যায়, তাহলে ইপি ইকুয়াল mgx। তাহলে আমরা দেখলাম ই ইকুয়াল mgx, তাহলে মোট শক্তি আসছে mgx বি বিন্দুতে, এ বিন্দুতে মোট শক্তি mgx ছিল, তো মোট শক্তি একই আছে। এ বিন্দুতে বিভব শক্তি ছিল, গতি শক্তি ছিল না, বি বিন্দুতে বিভব শক্তি গতি শক্তি দুটাই আছে, তার মানে কিছু বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে, শক্তির রূপ চেঞ্জ হয়েছে, কিন্তু মোট শক্তি একই আছে। এই যে মোট শক্তি একই আছে, তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে, অর্থাৎ মহাবিশ্বে মোট শক্তি পরিমাণ নির্দিষ্ট অপরিবর্তনীয়, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই যে এখানে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়েছে, কিছু বিভব শক্তি গতি শক্তি হয়ে গেছে, কিন্তু বি বিন্দুতে বিভব শক্তি গতি শক্তি দুইটাই যোগ করলে মোট শক্তি একই আছে।
মোট শক্তি একই আছে, শক্তির কোনো ক্ষয় বা ধ্বংস বা সৃষ্টি হয় নাই, শক্তি যা ছিল তাই আছে, শক্তি শুধু রূপ চেঞ্জ করছে, কিছু বিভব শক্তি গতি শক্তি হয়ে গেছে। এখন আমরা সি বিন্দুতে যাই, সি বিন্দুতে কি ঘটে? এখন সি বিন্দুতে যখন বস্তুটি বি থেকে সি তে পড়বে, ভূমি স্পর্শ করবে, তখন উচ্চতা হয়ে যাবে শূন্য, কারণ ভূমি স্পর্শ করে ফেলছে, তাহলে উচ্চতা শূন্য হয়ে যাবে। সি বিন্দুতে মোট শক্তি থাকবে, উচ্চতা শূন্য হলে বিভব শক্তিও শূন্য, তাহলে সি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল এমজিএইচ, এমজিএইচ তো শূন্য, তার ভূমি স্পর্শ করে ফেলছে, ইপি শূন্য। সি বিন্দুতে গতি শক্তি ইকে ইকুয়াল হাফ এমভি স্কয়ার। আর সি বিন্দুতে বেগ কত? বেগটা আমরা এখানে বসিয়ে দেব। বেগটা বের করার জন্য আমরা এই সূত্র ইউজ করব, এখানে আমরা সূত্র ইউজ করি v স্কয়ার ইকুয়াল e স্কয়ার প্লাস 2g। এখন তো এই a থেকে c এর পুরো দূরত্বটা আসছে, সি বিন্দুতে যখন বস্তুটা পড়ছে, তাহলে a থেকে c পুরো দূরত্বটা আসছে, পুরো দূরত্বটা আছে h, m v স্কয়ার ইকুয়াল e স্কয়ার প্লাস 2gh। আদি বেগ তো শূন্য, শূন্য হলে প্লাস 2gh, তাহলে v স্কয়ার মান পেলাম 2gh। তাই এখানে v স্কয়ার মান 2gh বসাই দিলাম, হাফ m ইনটু 2gh, 2 কাটা গেল। যদি 2 কাটা যায় তাহলে ইকে ইকুয়াল আসলো কি? mgh, ইকে ইকুয়াল mgh। আমরা দেখতে পেলাম ইকে ইকুয়াল mgh, মোট শক্তি mgh এটাই আছে, মোট শক্তি mgh এটাই আছে। তা সি বিন্দুতে ইকে এটা আর ইপি তো শূন্য, এখন মোট শক্তি যদি তুমি যোগ করো, ইপি আর ইকে যোগ করো, তাহলে mgh হবে। তা সি বিন্দুতে মোট শক্তি হচ্ছে mgh, আমি দুটো যদি যোগ করে দেই শূন্য প্লাস এটা, তাহলে mgh হবে। তা সি বিন্দুতে মোট শক্তি mgh। তাহলে আমরা সি বিন্দুতে যে জিনিসটা পাইলাম, সি বিন্দুতে পাইলাম মোট শক্তি একই আছে, সি বিন্দুতে বিভব শক্তি শূন্য হয়ে গেছে, সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তি হয়ে গেছে, গতিশক্তি হয়ে গেছে। তাহলে আমরা এই প্রমাণটাতে প্রতিপাদকতাতে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে সর্বোচ্চ উচ্চতায় যেখানে বস্তুটা দাঁড়িয়েছিল সেখানে কোনো গতিশক্তি ছিল না, সেখানে বিভব শক্তি ছিল, কারণ বস্তুটি স্থির অবস্থায় ছিল। বস্তুটা যত নিচের দিকে নামতেছে তার বিভব শক্তি কমতেছে, গতিশক্তি বাড়তেছে। কোন এক সময় বিভব শক্তি একদম যখন ভূমি স্পর্শ করতেছে তো বিভব শক্তি শূন্য হয়ে যাচ্ছে, গতিশক্তি সর্বোচ্চ হয়ে যাচ্ছে। তাহলে এই বিন্দুতে সর্বোচ্চ কি থাকবে? বিভব শক্তি। সি বিন্দুতে সর্বোচ্চ থাকবে গতিশক্তি। আর মাঝখানে এ থেকে সি এর মধ্যে কি ঘটবে? বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। এই ব্যাপারটা তোমাদের কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে যে সর্বোচ্চ উচ্চতায় থাকবে বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি শূন্য। ভূমি স্পর্শ করলে বিভব শক্তি শূন্য, গতিশক্তি থাকবে সর্বোচ্চ। আর এস এর মাঝখানে যে অবস্থাটা যেটাতে সে পড়তেছিল সেখানে বিভব শক্তি গতিশক্তি দুইটাই থাকবে, তবে কিছু বিভব শক্তি গতিশক্তি হবে। কোন এক সময় বিভব শক্তি গতিশক্তি সমান হবে, কোন এক সময় বিভব শক্তি কমে যাবে, গতিশক্তি বাড়বে, কোন এক সময় বিভব শক্তি শূন্য হয়ে যাবে, সি বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ হবে। এই বিষয়গুলি তোমাদের জানা থাকতে হবে। এখন এইটুকুতে আমরা যে জিনিসটা আমরা বুঝতে পারলাম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা বস্তু উপর থেকে একদম ভূমি স্পর্শ করা পর্যন্ত, একদম সর্বোচ্চ উচ্চতাতে ভূমি স্পর্শ করা পর্যন্ত মোট শক্তি ই ইকুয়াল ইপি প্লাস ইকে। অর্থাৎ ইপি কে যোগ করলে যেখানে হোক, এখানে ইপি কে যোগ করলে যা পাবা, এখানে ইপি কে যোগ করলে তা পাবা, এখানে ইপি কে যোগ করলে তাই পাবা, ভূমিতে ইপি কে যোগ করলে তাই পাবা। তার মানে ইপি প্লাস ইকে ইকুয়াল কনস্ট্যান্ট বা ধ্রুবক। মনে রাখতে হবে ইপি প্লাস ইকে ইকুয়াল কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই দুটা সমষ্টি সব সময় একই থাকবে, অর্থাৎ মোট শক্তি থাকবে। মোট শক্তি যা যে বিন্দুতে তুমি ইপি কে মাপো, সমষ্টি হচ্ছে মোট শক্তি। মোট শক্তিতে একই ধ্রুবক, চেঞ্জ হবে না। এখানে মোট শক্তি যা, এখানেও মোট শক্তি তা, এখানেও মোট শক্তি তা, ভূমি স্পর্শ করার সময় মোট শক্তি তা, একদম সর্বোচ্চ উচ্চতাও মোট শক্তি তা। মোট শক্তিটা থাকবে ধ্রুবক। এটা হচ্ছে আমাদের সূত্র যে সব মোট শক্তি ইপি প্লাস ইকে
এই দুটা সমষ্টি সর্বদাই থাকবে ধ্রুবক। এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, শক্তি সংরক্ষণশীলতা নীতির ক্ষেত্রে এই সূত্রে আমাদের অঙ্ক আছে, অনেক অঙ্ক আমাদের করতে হয়। এই ব্যাপারটা আমাদের হলো। এরপরে যে বিষয়টা আমাদের পড়াইতে হবে, আমাদের আসছে কোথায় বিভব শক্তি গতিশক্তি সমান, কোথায় বিভব শক্তি গতিশক্তি অর্ধেক, এই ব্যাপারগুলো আমাদের আসছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে এই পর্যন্ত রাখি, তাহলে সুবিধা হবে আমার জন্য। কারণ এইটা ভালোভাবে যদি তোমরা বাসায় পড়ে আসতে পারো, ভালোভাবে বুঝতে পারো, তাহলে নেক্সট এর আরো কিন্তু 3-4টা পার্ট আছে এই ইপি প্লাস ইকে। এই 3-4টা পার্ট আমরা নেক্সট দিন করাবো। যদি আজকের পার্টটুকু তুমি ভালোভাবে তোমরা বুঝতে পারো, তাহলে এটা সম্ভব হবে, তাছাড়া সম্ভব হবে না। তোমাদের মনে রাখতে হবে, আমরা যে আলোচনাগুলো করতেছি সেই আলোচনাগুলো মাধ্যমিক লেভেলের সিলেবাসে যতটুকু তার মধ্যে সীমাবদ্ধ রেখে আলোচনা করা হচ্ছে, কিন্তু এর ব্যাপক ব্যাপক আলোচনা আছে, আলোচনা শেষ নাই। এই সংরক্ষণশীলতা নীতি নিয়ে উচ্চ মাধ্যমিকে আলাদা একটা চ্যাপ্টার মতো আলোচনা আছে, ব্যাপক ব্যাপক আলোচনা। আমরা তো শুধু পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখতেছি, উপরে ক্লাসে শুধু পরন্ত বস্তু নয়, আরো অনেক ক্ষেত্রে এই শক্তি সংরক্ষণশীলতা নীতি ব্যবহার